ট্রাফিক জেনারেশনের ক্ষেত্রে এবং এই ট্রাফিকটাকে ভিজিটর থেকে কাস্টমারে কনভার্ট করা পেইড মার্কেটিং সাস্টেইনেবল না লং টার্মের জন্য ল্যান্ডিং পেজ ই-কমার্স ওয়েবসাইট why not people are moving to SEO as much they are moving to paid marketing? যদি আমরা একটু কিছু পার্টিকুলার টপিক দিয়ে ধরি একটা যখন অনলাইন বিজনেস গ্রোথের দিকে যাচ্ছে তার কিছু কিছু স্টেপের মধ্যে যে ক্রুশাল ব্যাপারগুলো থাকে এগুলো আসলে একটু এনশিওর করার দরকার পড়ে। সেখানে আসলে হেল্প লাগে, হয়তো টেক সাপোর্টের হেল্প লাগে, ম্যান পাওয়ারের হেল্প লাগে, অন্যান্য জিনিসের। আমরা যদি বলি যে জেনারেটিং ট্রাফিক ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং, রাইট? সো এই যে ট্রাফিকটাকে জেনারেট করা, বি ইট অন সোশ্যাল মিডিয়া পেজ, বি ইট অন ল্যান্ডিং পেজ অর ওয়েবসাইট, এই ট্রাফিক জেনারেশনের ক্ষেত্রে এবং এই ট্রাফিকটাকে ভিজিটর থেকে কাস্টমারে কনভার্ট করা, সো এই ট্রাফিক জেনারেশন এবং এই ট্রাফিক জেনারেশনটাকে ভিজিটর থেকে কাস্টমারে কনভার্ট করা বা ক্লায়েন্টে কনভার্ট করা, এই জায়গাটাতে আসলে আইটি রিলেটেড কি ধরনের সাপোর্টটা আসলে এখানে ইন্ট্রোডিউস করাটা জরুরি? এখানে হচ্ছে যে আমরা মিড লেভেলে বা অ্যাডভান্স লেভেলে গ্রোথ স্কেলেবিলিটির সময় এটা খুবই প্রয়োজন হয়ে যাচ্ছে। সেটা কি যে আমরা পেইড মার্কেটিং তো করতেছি রাইট টার্গেট অডিয়েন্স বা এদেরকে রিচ করার জন্য, কিন্তু এটা তো আসলে সাস্টেইনেবল না। কারণ এটা যখন অফ হয়ে যাচ্ছে তার মানে কি বিজনেস অফ হয়ে যাবে? ঠিক আছে, একটা স্টোর ট্রেডিশনাল স্টোরের যেমন সমস্যা আছে সুবিধাও আছে, স্টোরের মতো থাকতেছে সবসময়, সবাই জানে, হ্যাঁ সবাই জানে এখানে আছে, এটা থাকবে। বিশেষ কোনো সমস্যা না হলে ওইটা, বিশেষ করে যখন প্রয়োজনটা হয় মানুষ জানে যে কই যেতে হবে, কোথায় লোকাল স্টোরে অনেক বড় একটা সময়, রাইট? সো ওই যে ওইখানেই যে সাস্টেনেবিলিটি ইজ ওয়ান থিং, কস্ট ইফেক্টিভনেস একটা বড় জিনিস। শুরুতে মনে হয় না যে তেমন কস্টটা লাগে, রাইট? অনলাইন এসে যে ট্রাফিক আনাটা হয়তো ইজিলি হয়ে যাবে, বাট একটা সার্টেন অ্যামাউন্টের পরে আসলে ট্রাফিক আনতে গেলে যে পরিমাণ হিউজ কস্টটা এখানে যায় মিডিয়া বাইং বা অন্যান্য পেইড মার্কেটিং এ, তো সেই জায়গাটাতে আসলে আইটি যে এনাবেল কি ধরনের সার্ভিস গুলা কি ধরনের সাপোর্ট দিতে পারে, এই চ্যালেঞ্জ গুলাকে দূর করার জন্য। এই ক্ষেত্রে হচ্ছে এই যে পেইড মার্কেটিং এগুলো দিয়ে হচ্ছে বিজনেস শুরু করা যেতে পারে, কিন্তু লং টার্মের জন্য আস্তে আস্তে এই যে ধরনের ল্যান্ডিং পেজ ই-কমার্স ওয়েবসাইট এদিকে চলে আসতে হবে, তাতে তার একটা আইডেন্টিটি এস্টাবলিশ হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তাকে এসইও তে দিকে একটু ঝুঁকতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং এসইএম যেটাকে আমরা বলি, যে অপটিমাইজেশনও করতে হবে। অপটিমাইজেশনটা কি নিজের ওয়েবসাইটের, ঠিক আছে, ওয়েবসাইটে কেমন ভাবে তৈরি করা, বিভিন্ন যে কন্টেন্ট লেখা, রেগুলার বেসিসে পোস্ট করা, প্রোডাক্ট গুলোকেও সেভাবে অপটিমাইজ করা, ইভেন শুধু প্রোডাক্ট বলে না, প্রোডাক্টের যে ছবিগুলো আছে সেগুলোকেও অপটিমাইজ করা। ইমেজ রেজাল্টেও কিন্তু বিভিন্ন রকমের রেজাল্ট চলে আসে। আমরা যদি গুগল ইমেজে গিয়ে সার্চ দিই, যে কোনো একটা ধরলাম যে আসুসের র্যাম বা ল্যাপটপ, অবভিয়াসলি কোন একটা ইমেজ সামনে আসতেছে আর একটা ইমেজ পেছনে চলে যাচ্ছে, তাহলে সেম আসুস ল্যাপটপের একটা ছবি একটা পেছনে একটা সামনে কেন? কারণ হচ্ছে যে ইমেজের অপটিমাইজেশন আছে, শুধু যে কন্টেন্টের অপটিমাইজেশন তা না, অন সাইট অপটিমাইজেশন আছে, অফ সাইট, তারপর ব্যাক লিঙ্কিং করা বিভিন্ন সাইটগুলোর সাথে, এভাবে করে বিভিন্ন জায়গা থেকে এই ট্রাফিক গুলাকে আস্তে আস্তে কনভার্ট করে নিয়ে আসেন। আর শুধু কনভার্ট করে নিয়ে আসলেই হবে না, সাথে তাদেরকে কিভাবে করে কাস্টমারে কনভার্ট আমরা করতে পারি, সেই জায়গাতে কিরকম ওই যে অ্যানালিটিক্স, ঠিক আছে, আমরা যখন অ্যানালিটিক্স গুলো ইউজ করতেছি প্রপারলি দেখতেছি যে যারা ট্রাফিক ক্লায়েন্ট ট্রাফিক হিসেবে আসছে তারা আসলে কোথায় আছে, কোন জায়গাটা দেখতেছে, কোন জায়গা থেকে খুব দ্রুত বের হয়ে যাচ্ছে, এগুলো সবকিছু কিন্তু এখন অ্যানালিটিক্স এ দেখা পসিবল। যে একটা পেজের এই অংশটাতে এই ছবিটা মানুষ বেশিক্ষণ দেখছে, অথবা এই প্রোডাক্টটা বেশি অর্ডার হচ্ছে, ঠিক আছে, এই প্রোডাক্টটা আরেকটা প্রোডাক্ট যে অর্ডার হচ্ছে কিন্তু কনফার্ম হচ্ছে না, ফোন দিলে দেখা যাচ্ছে। তা এইসব যখন আমরা অ্যানালিটিক্স এর মাধ্যমে বের করে নিয়ে আসতে পারবো, তখন কি আমরা বুঝতে পারতেছি কোন লোকেশন থেকে কে আসতেছে, কি করতেছে, তার বিহেভিয়ার কি, ইউজার বিহেভিয়ার আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এগুলোকে ইউজ করে আমি হচ্ছে আমার মার্কেটিংটাকে তখন কাজে লাগাবো। সোশ্যাল মার্কেটিং হোক, সেটা অর্গানিক মার্কেটিং হোক। অর্গানিক মার্কেটিং কি কিছু সব যে পেইড মার্কেটিং হইতে হবে তা না, এর বাইরে কিন্তু অনেক ধরনের মার্কেটিং আছে, যেরকম ইমেল মার্কেটিং হইতে পারে, যেগুলো এসএমএস ক্যাম্পেইন হইতে পারে, লিঙ্কডইনে মার্কেটিং হইতে পারে। সবকিছু যে সব ধরনের ই কমার্সের জন্যই তা না, আমরা ওভারঅল বলতেছি যে একটা সার্ভিসের জন্য এই লিঙ্কডইন কিন্তু দেশের বাইরে প্রচুর পপুলার। একটু জাস্ট আমি এসইও ব্যাপারটাতে বলতে চাই যে মানুষ যতটা বেশি পেইড মার্কেটিং এর দিকে ফোকাসড, বা পেইড মার্কেটিং ইজ নট চিপ, উই অল নো, এটা যদি মেটা প্ল্যাটফর্ম হয় আমাদেরকে প্রচুর পরিমাণে খরচ করতে হবে পেইড মার্কেটিং এ। প্রত্যেকটা বিজনেসকে, একটা মিড রেঞ্জ বিজনেসে কিন্তু হিউজ পরিমাণ ডলার বলি বা সেটা টাকার ব্যাপারে হোক খরচ করে। সো বাট ওয়াই নট পিপল আর মুভিং টু এসইও অ্যাজ মাচ দে আর মুভিং টু পেইড মার্কেটিং?
বাংলাদেশ এবং আসলে সেখানে আর দে আর মিসিং এনিথিং হিয়ার? এখানে যেটা হচ্ছে আমার কাছে যেটা মানে দেখি যে বেশ ফেসবুকের যে অ্যাড মার্কেটিংটা কম্পারেটিভলি এখানে একটু মানে কম কস্ট এবং মানে কস্ট পার রেজাল্টটা তাদের কম। বাইরে কিন্তু এটা হিউজ পরিমাণ একটা কস্ট পার রেজাল্ট বের করতে মানে প্রচুর পরিমাণে খরচ করতে হয়। এখানে সেটা কম্পারেটিভলি কস্ট এবং ইদানিং কালে বাড়তেছে, যে কারণে বিভিন্ন রকমের কনসার্ন এগুলো মানে আসা শুরু হয়েছে। কস্ট পার রেজাল্ট প্রচুর বেড়ে যাচ্ছে এখন অ্যাড দিয়ে মানে যে পরিমাণ অ্যাড দিয়ে তাদেরকে সেল টানতে হয় তাতে দেখা যায় দিয়ে মানে রেখে টেখে কোনো প্রফিটই আসলে থাকে না। এগুলো ফেসবুকে নিজেও হচ্ছে আস্তে আস্তে জিনিসটাকে অন্যান্য জায়গার সাথে সিনক্রোনাইজ করতেছে। সো দিন শেষে দেখা যাচ্ছে লাখ মানে সেল হচ্ছে 5 লাখ টাকা 10 লাখ টাকা, অ্যাড বাজেটে চলে যাচ্ছে 5 লাখ টাকা, ওই 10 লাখ টাকার মধ্যে আদার্স সবকিছু বাদ দিয়ে হয়তো দেখা যায় যে হয়তো 50,000 টাকা আমরা দেখছি আগে যেটা 50,000 যে রেজাল্টটা পেতো এখন হয়তো 1 লাখ 1.5 লাখও সেটা চলে যায় রাইট। অনেক জায়গায়। মানে কোথাও যদি 30 সেন্ট একটা রেজাল্ট পেতো এখন হচ্ছে কি $2 অনেক জায়গায় চলে যায়, ইভেন অনেক জায়গায় আমরা দেখেছি $5 পর্যন্ত চলে যায়। ঠিক আছে, যেটা হচ্ছে কি কয়েক গুণ বেড়ে যাচ্ছে। মানে 2023 সময়ে আমরা যেগুলোতে রেজাল্ট এনে দিতাম বা আমাদের খরচ যেত যেরকম সেগুলোতে যদি বলি যে 80 সেন্ট আর 1.2 সেন্ট মানে $1 20 সেন্টের মধ্যে, মানে সেগুলো এখন ইজিলি $2 উপরে চলে গেছে। মিনিমাম $2 রাইট। মানে শুরুর দিকে একটু ভালো থাকে যারা স্টার্টআপ বিজনেস বা শুরু করছে একটা অ্যাকাউন্ট, তাদের ক্ষেত্রে আমরা দেখি যে এটা শুরু হয় এবং অ্যাকচুয়ালি সেটা টেস্টিং ফেজও, কিন্তু যখন সেটা একটু স্টেবল হয়ে যায় তখনই কিন্তু এই কস্ট পার রেজাল্টটা বেড়ে যায়। স্টিল মানুষ কেন মানে মোর এন্ড মোর শুধু ডলারেই আরো টাকা ঢালছে, মানে পেইড মার্কেটিং এ টাকা ঢালছে, এটা কি আসলে মানে তাদের প্রপার আসলে মার্কেটিং এর যে স্ট্র্যাটেজি সেটার অভাবের কারণে, নাকি মানে এখানে যে অর্গানিক্যালি যে এসইও বা আদার্স যেগুলো যে আসলে যে বেনিফিটটা সেটা ভিজুয়ালাইজড হয় নাই দেখে তারা বুঝতে পারছে না? এখানে একটা বিষয় যে মার্কেটিং এর রেজাল্টটা খুব সহজে সামনেই দেখতে পাচ্ছি ইনস্ট্যান্টলি পেইড মার্কেটিং এ। পেইড মার্কেটিং তো সে মনে করতেছে যে এটাতেই আজকে ভালো করলাম রাতের মধ্যে রেজাল্ট ইনস্ট্যান্ট একটা সেলস আসতেছে বা কিছু একটা হচ্ছে, কিন্তু এসইওর বিষয়টা হচ্ছে এটা তো অর্গানিক লং টার্ম বেনিফিট হিসাব করলে, এবং লং টার্ম বেনিফিট একই সাথে আবার এটা আসতেও একটু সময় লাগে। ঠিক আছে, এই যে মানে একটা ভালো এসইও যদি আমরা করতে চাই, অন পেজ এসইও হোক মানে ওভারঅল ফুল একটা এসইও করতে চাই, তাহলে সেটাকে তাকে 3 মাস থেকে 6 মাস একটু সময় দিতে হবে। এটা একটা মানে লং টার্ম কিন্তু গ্র্যাজুয়াল প্রোগ্রেস এবং এটা সাস্টেনেবল, যেটা অলওয়েজ থাকবে। কিন্তু বেশিরভাগই মানে যেটা হচ্ছে একটু ধৈর্য রাখাটা সবার জন্য পসিবল হয়ে ওঠে না। সেটা বিজনেস নেচারের কারণে হতে পারে অথবা তার আন্ডারস্ট্যান্ডিং এর কারণে হতে পারে। আরেকটা বিজনেস হচ্ছে যে মানে এটা আমিও আসলে মানে করতে চাই, মানে যদি আমরা দেখি, বাট সিন্স ইউ আর লিডিং অ্যান এসইও টিম, আমি জানি যে এসইও টিম একটা লিড করা হচ্ছে তোমার আন্ডারে। এখানে তোমার কাছ থেকে আমি জানতে চাই যে ধরো যে অনেকেই মনে করে যে না আমার প্রোডাক্টটা বা আমার সার্ভিসটা বা আমাকে গুগলে এরকম খুঁজতে যাবে না, সো এসইও করে লাভ নেই, মানে ইজ ইট ট্রু অ্যাকচুয়ালি? আর তাছাড়া এসইও তো শুধু মানে গুগল প্ল্যাটফর্মে হয় না, এখন ইউটিউব চ্যানেলের উপর এসইও হয়, তাই না? মানে কন্টেন্ট তো আমরা হরহামেশাই তৈরি করি অ্যাড রান করার জন্য বা এসের জন্য, সেগুলো কিন্তু ইউটিউব চ্যানেল আপলোড করে দেওয়া যায়। সো এই যে এটা কি আসলে একটা ব্ল্যান্ডার? মানে এখন বর্তমানে এসইওর যে কাজগুলো করা হচ্ছে, মানে তোমাদের যে প্রজেক্টগুলো আছে ইউটিউব নিয়ে, ইউটিউব চ্যানেলের যে এসইও প্রজেক্টগুলো অথবা গুগলের প্ল্যাটফর্মে যে মানে প্রজেক্ট, মানে হোয়াট ইউ আর ওয়াচিং অ্যাকচুয়ালি, মানে এই জায়গাটাতে আসলে কি ব্যাপারটা তাই যে মানুষ আসলে খুঁজতে যায় না, নাকি আসলে মানুষ খোঁজে কিন্তু যে বিজনেস করে সে জানে না বা বোঝে না? এটা অনেকটা অ্যাওয়ারনেস এর বিষয়, এবং সাথে হচ্ছে প্রপারলি না সার্চ করতে পারার বা বুঝতে পারার কারণে এরকম হচ্ছে। আসলে কিন্তু মানুষ প্রত্যেকটা জিনিসই সার্চ করে। আমরা যদি আমাদের রেগুলার লাইফে চিন্তা করি যে রেগুলার লাইফে আমার কিছু একটা লাগবে, ইভেন আমি একটা কিছু কিনতে যাব, একটা কিছু ভাবতে যাব, আমার সার্ভিস করতে যাব, অথবা একটা ওয়ার্কের সলিউশন দরকার, আমি প্রত্যেকটা বিষয়ে এখন গুগলে সার্চ দিচ্ছি, গুগলে যাচ্ছি, ইউটিউবে যাচ্ছি। এই দুটো কিন্তু একটা মেজর প্ল্যাটফর্ম যে কোনো জিনিসের জন্য। ইউটিউব যে শুধুমাত্র গানের জন্য তা কিন্তু না, গান ভিডিও এর বাইরেও আমি কোন একটা সলিউশন দরকার, ইভেন প্রোডাক্টের ব্যাপারে আমরা যেটা দেখি যে সবাই এখন আমি একটা মোবাইল কিনতে যাব, ওখানে আমি একটা রিভিউ সার্চ দিতেছি যে আমার এই মোবাইলটা কিরকম, রাইট, রিভিউ দিচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু মানুষ, আমরা ধরে নিই যে মানুষ ইউটিউবটাকে এন্টারটেনমেন্টে বেশি ইউজ করে, হুইচ ইজ ট্রু, বাট এন্টারটেনমেন্টের চেয়ে তো বেশি মানুষ ইউজ করা হচ্ছে লার্নিং এর ক্ষেত্রে। লার্নিংটা মানে যে একাডেমিক লার্নিং ব্যাপারটা কিন্তু তা না, ওই যে মোবাইলের ব্যাপারে আমি জানতে চাই সার্চ করছি, মানে এখন ঘরের মানুষ দেখা যাচ্ছে মানে ফিমেল পার্সনরা পর্যন্ত কোন একটা হোম অ্যাপ্লায়েন্স, একটা ব্লেন্ডার কিনতে যাবে ইউটিউবে সার্চ করে, মানে কেউ হয়তো পেইন্টিং এর জিনিস কিনতে যাবে সেটাও ইউটিউবে সার্চ করে, কই পাওয়া যায়, কি পাওয়া যায়, কেমন কি। ইভেন যদি আমরা একটা সার্ভিসের কথাও ভাবি, ঠিক আছে, বেশিরভাগ সার্ভিস কিন্তু মানে যারা সার্ভিস প্রোভাইড করতেছে অথবা একটা সফটওয়্যার সলিউশন প্রোভাইড করতেছে, প্রোডাক্ট দিচ্ছে,
ঠিক আছে? বেশিরভাগই কিন্তু দেখা যাবে ওয়েবসাইটে তারা যে ভিডিওগুলো দিচ্ছে তা কিন্তু ইউটিউবে আছে ভিডিওগুলোকে, ওগুলোকে ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছে। তার মানে তারা কিন্তু কনভার্ট করে ওখানে নিচ্ছে। এবং আমি যদি একটা সার্ভিস নিতে যাই, ধরলাম হচ্ছে যে কোন একটা সিআরএম আমার একটা প্রয়োজন, ঠিক আছে? তো এই সিআরএমটা কিরকম, এই সিআরএম সফটওয়্যার, এই সফটওয়্যারটা আমি দেখলাম যে এই কোম্পানিটা ভালো লাগছে, এই কোম্পানিটা আমি দেখতে যাচ্ছি। তো ওরা যে ট্রেনিং দিচ্ছে অথবা ওভারভিউ দেখাচ্ছে ওদের প্রোডাক্টের সম্পর্কে, এটা কিন্তু সে ইউটিউবে দেখাচ্ছে। ইউটিউবে যখন আমি যাচ্ছি, আবার সিমিলার টাইপের আমি আরো কিছু প্রোডাক্ট সার্চ করতেছি। ধরুন আমি এইচআরএম, যে আমার হিউম্যান রিসোর্স, এটা ম্যানেজ করে কিভাবে, অথবা পেরোলটাকে আমি ম্যানেজ করতে যাচ্ছি। তো এটা যখন আমি একটা সফটওয়্যার সলিউশন ইউটিউবে গিয়ে দেখতেছি, একই সময় আমি সেখানে কিন্তু রিলেটেড সার্চের অপশন, অলরেডি রিলেভেন্ট ভিডিও দেখাচ্ছে। তার মানে কি অন্যান্য যারা আছে একই ধরনের মানে প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছে, তারা যদি ওখানে ইউটিউব থাকে এবং অপটিমাইজেশন থাকে, তাতে কিন্তু সামনে চলে আসতেছে। আবার একই রকম আমার টেন্ডেন্সি, আমি যখন সফটওয়্যারটা দেখতে যাচ্ছি, আশেপাশে অন্যান্য ভিডিও দেখলে আমি আবার ওইটা লিখে সার্চ দিতেছি, বা একটু সুন্দর করে সার্চ দিতেছি, যেটা হয়তো আমি আগে ভাবি নাই। তো বিভিন্ন নামগুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা, তাহলে তো আরো অপশন আছে আমার কাছে। আমি অপশন লিখে যখন সার্চ দিতেছি, তখন আমি আরো অনেক কিছু পাই দিতেছি। তার মানে মনে হচ্ছে কিছু নাই, কিন্তু আসলে মানে বিভিন্ন পারপাজে আমরা ইউটিউব ইউজ করতেছি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ক্লিপ। আপনারা আমাদের চ্যানেলে এরকম ছোট ছোট আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পাবেন। সো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এই ক্লিপটির ফুল ভিডিওর লিংক নিচে কমেন্ট সেকশনে দেওয়া থাকবে।